রান্নাঘরে হাড়ি পাতিল পড়ার শব্দ শুনে মোমেনা বেগম দৌড়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরের ভেতরে ঢুকতেই দেখলো অনেকগুলো হাড়ি পাতিল ফ্লোরে পড়ে আছে। সামনে চোরের মতো দাঁড়িয়ে আছে তার ছেলের বউ তানিয়া। কি হলো বৌমা, এই হাড়ি পাতিলগুলো এখানে পড়লো কিভাবে? আম্মা, আমি ইচ্ছা করে ফেলিনি, তুলতে গিয়েই হাত থেকে পড়ে গেছে। আমি বুঝি না তোমার সমস্যাটা কোথায়। গতকালকে ভাতের পাতিল তুলতে গিয়ে ভাত সহ পাতিলটা ফেলে দিলে, আজ আবার এতগুলো পাতিল একসাথে ফেলে দিলে। আমি বুঝি না কাজের সময় তোমার মন থাকে কোথায়? আম্মা, বিশ্বাস করুন আমার মন কাজেই থাকে, কিন্তু কেন জানি এমনি এমনি সবকিছু হাত থেকে পড়ে যায়। এমনি এমনি সবকিছু পড়ে না বৌমা, একটু সাবধানে কাজ করার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে আম্মা, এখন থেকে সবকিছু সাবধানে করার চেষ্টা করব। মোমেনা বেগম রান্নাঘর থেকে বের হয়ে আসলো। তানিয়া মনে মনে বলল, আসলে সমস্যাটা কোথায়? এভাবে কেন হাত থেকে হাড়ি পাতিল এটা ওটা পড়ে যাচ্ছে? রান্নাবান্না শেষে তানিয়া ওয়াশরুমে প্রবেশ করবে, এমন সময় ওয়াশরুমের সামনে এসে আছাড় খেয়ে ফ্লোরে পড়ে গেল। কোমরে হাত দিয়ে মা গো বাবা গো বলে চিৎকার করতে লাগলো। ছেলের বউয়ের চিৎকার শুনে মোমেনা বেগম রুম থেকে বের হয়ে আসলো। তানিয়ার এমন অবস্থা দেখে তাড়াতাড়ি তাকে তুলবার চেষ্টা করলো। তানিয়া কোমরে অনেক ব্যথা পাওয়ার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। অনেক কষ্টে তানিয়াকে তুলে আস্তে আস্তে রুমের ভেতর নিয়ে গেল। বিছানায় শুয়ে দিয়ে মোমেনা বেগম বলল, এতদিন হাড়ি পাতিল ভাত ফেলেছ, এখন তো নিজেকেই ফেলে দিলে। হাতে না হয় বুঝলাম তোমার শক্তি নেই, তোমার কি পায়ে ইদানিংকাল শক্তি পাচ্ছ না? আম্মা বিশ্বাস করুন আমার পায়ে ঠিকই শক্তি আছে, কিন্তু বুঝতে পারলাম না ওয়াশরুমের সামনে গিয়ে হঠাৎ পড়ে গেলাম কেন। আচ্ছা তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে আসছি, তোমার কোমরে মালিশ করে দিব। বলেই মোমেনা বেগম রুম থেকে বের হয়ে গেল। এদিকে কোমরে প্রচন্ড ব্যথা, অন্যদিকে তানিয়া আবারও টেনশনে পড়ে গেল। কেন তার সাথে যে বারবার এমন হচ্ছে বুঝতে পারছে না। রাতে নকিব অফিস থেকে ফিরে বাসায় প্রবেশ করে ড্রয়িং রুমের সোফার উপর বসে পায়ে শু খুলছে আর বাসার ভেতরের দিকে তাকিয়ে বলল, তানিয়া আমাকে এক কাপ চা দাও তো, মাথাটা প্রচন্ড ধরেছে। সোফার উপরে থাকা রিমোটটা হাতে নিয়ে টিভি ওপেন করলো। এমন সময় নকিবের মা মোমেনা বেগম হাতে এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। নকিবের সামনে চায়ের কাপ ধরে বলল, নে চা খা। নকিব একটু অবাক হয়ে বলল, আম্মা তুমি চা নিয়ে এসেছো কেন? তানিয়া কোথায়? বৌমা বিছানায় শুয়ে আছে। এই অসময়ে শুয়ে আছে কেন আম্মা? ওয়াশরুমে ঢুকতে গিয়ে ওয়াশরুমের সামনে এসেই চিৎপটাং করে পড়ে গেল। কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছে। কি বলো, ওয়াশরুমের সামনে কি পানি ফেলানো ছিল নাকি? না পানি ছিল না, তোকে আমি বলিনি বা সময় করে বলা হয়নি। বৌমা ইদানিংকাল হাত থেকে সবকিছু ফেলে দেয়, আবার চলতে গেলেও হঠাৎ পা পিছলে পড়ে যায়। আম্মা ও কি শারীরিকভাবে অসুস্থ নাকি? এটা তুই আমাকে জিজ্ঞাসা না করে তোর বউয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা কর। তুই কেমন স্বামী রে? বউ যদি অসুস্থ হয় সেটা খোঁজ খবর তুই নিবি না? আম্মা তোমার বউকে দেখে তো এমনটা মনে হয় না, কেমনটা মনে হয় সেটা তুই ভালো করে জানিস, আর তুই গিয়ে জিজ্ঞাসা কর সমস্যাটা কি। বলি সোফা থেকে উঠে বাসার ভেতরের দিকে চলে গেল। নকিব কিছুটা টেনশনে পড়ে গেল। কিছু সময় পর বেডরুমের ভেতরে ঢুকে নকিব দেখলো তানিয়া বিছানায় শুয়ে আছে। বিছানার কাছে এসে পাশে বসলো। তানিয়ার শরীরে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? সবই তো আম্মার কাছে শুনেছ, আমাকে জিজ্ঞাসা করে আর কি লাভ? আচ্ছা আসল ঘটনাটা কি? তুমি এভাবে পড়ে যাচ্ছ কেন? বিশ্বাস করো আমি জানি না আমার কি হয়েছে, তোমাকে দেখে তো স্বাভাবিকই মনে হচ্ছে, হঠাৎ তোমার কি হলো? বললাম না বুঝতে পারছি না আমার কি হয়েছে। ঠিক আছে তুমি শুয়ে থাকো, আমি ওয়াশরুম থেকে আসি। বলেই নকিব ওয়াশরুমের দিকে চলে গেল। তান্ত্রিক বজলু তার চেয়ারে বসে মিম নামের একটা মেয়ের হাত দেখছে, আর চশমার ফাঁক দিয়ে বাঁকা চোখে তাকিয়ে মিমের বুকের উপর তাকাচ্ছে। মিম বজলুর চাহনি দেখে বুঝতে পারলো তার মতলব খারাপ, তাই ওন্নাটা ঠিক মতো টেনে বুকের উপর দিল। বজলু মুচকি হেসে বলল, আহা সবকিছু লুকিয়ে রাখতে নেই, আমি জ্যোতিষী, আমি তান্ত্রিক, আমার কাছে এসেছো তোমার সমস্যার জন্য, তাই আমার কাছে যদি তুমি লুকিয়ে রাখো, আমাকে ঠিক মতো দেখতে না দাও, তাহলে আমি তোমার সমস্যাটা পুরোপুরি বুঝবো কিভাবে? মিম কিছুটা থতমতো করে বলল, আপনি কি বলছেন? আমি কি লুকিয়ে রেখেছি আর কি ওপেন করে দেখাবো? তুমি আমাকে ভুল বুঝছো। আরে আমি তোমার হাতের কথা বলেছি, হাতটা মেলে ধরো, ভালো করে হাতের রেখাগুলো দেখতে দাও আমাকে। বলেই টেবিলের উপর থেকে একটা পাথর নিয়ে মিমের শরীরের বিভিন্ন স্থানে পাথর লাগিয়ে বিড়বিড় করে কি জানি মন্ত্র পড়তে লাগলো। মিমের কাছে বিষয়টা খুবই বিরক্তকর মনে হচ্ছে, কারণ বজলু তার বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছে। পরদিন ড্রয়িং রুমে মোমেনা বেগম ও তান্ত্রিক বজলু বসে কথা বলছে। মোমেনা বেগম বৌমা বৌমা বলে ডাক দিল। তানিয়া ড্রয়িং রুমে ঢুকে বজলুকে সালাম দিয়ে শাশুড়ির পাশে বসলো। বজলুর তো পড়ে না চোখের পলক। ভাই ছেলের বউকে দেখে ও বাঁকা চোখে তাকাতেও দ্বিধাবোধ করলো না। ভাবি নকিবের বউ তাই না? বিয়ের সময় তো দেখেছিলাম চিকনা একটা কালচে রঙের মেয়ে, এখন তো মাশাল্লাহ অনেক নাদুস নুদুস সুন্দর হয়ে গেছে। আর বইল না ভাই, আগে শুকনো ছিল তাও ভালো ছিল, হাত থেকে কিছু পড়তো না, নিজেও ধপাস করে পড়ে যেত না। এখন ইদানিংকাল যে সমস্যা হচ্ছে সেজন্য তোমাকে ডাকলাম। আচ্ছা আচ্ছা চোখ দেখেই ঘটনা বুঝতে পেরেছি। ভাবি তুমি বাসার ভেতরে গিয়ে 10টা মরিচ পুড়াবে, তারপর সেই মরিচগুলো নিয়ে বাসার প্রতিটি রুমে হাঁটবে, তারপর মরিচগুলো নিয়ে ড্রয়িং রুমে আসবে। আমি তত সময় বউয়ের হাতটা একটু দেখি। তানিয়া কিছুটা অবাক হয়ে বজলুর কথা শুনে মোমেনা বেগম আচ্ছা বলে ড্রয়িং রুম থেকে বাসার ভেতরে চলে গেল। বৌমা তুমি একটু আমার কাছে এগিয়ে বসো। তানিয়া কিছুটা সংকোচ নিয়ে বজলু তান্ত্রিকের কাছাকাছি গিয়ে বসলো। তানিয়ার হাতটি ধরে
করে আস্তে আস্তে টিপে দিচ্ছে, তারপর কপালে হাত দিচ্ছে, ঘাড়ে হাত দিচ্ছে। তানিয়া কিছুটা বিরক্ত বোধ করলেও কিছুই বলল না। এবার নাভির দিকে হাত বাড়াতে তানিয়া বলল, কাকা এটা কি করছেন? আহা, আমি জ্যোতিষী, আমাকে তো সবকিছু দেখতে হবে, তারপর বুঝতে হবে তোমার সমস্যাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে আর কোন জায়গা থেকে শেষ হবে। তানিয়া বজলুর চাহনি ও হাতের ইশারা বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়াতে বুঝতে পারলো এই শালা একটা ফ্রড এবং একটা চরিত্রহীন লোক। ভাইয়ের ছেলের বউয়ের দিকে যে কুনজরে তাকাতে পারে তাহলে সে অনেক কিছুই করতে পারে। তানিয়া আস্তে করে নিজেকে পরিবর্তন করে নিয়ে আকর্ষণীয় দৃষ্টিতে বজলুর দিকে তাকিয়ে বলল, আপনাকে আমি সব দেখাবো, সব জায়গায় হাত দিতে দিব, কিন্তু এখন না, আগামীকাল ঠিক বিকাল 4টা বাজে চলে আসবেন। বলে ড্রয়িং রুম থেকে বাসার ভেতরে চলে গেল। বজলু তো সেই লেভেলের খুশি। পরদিন ঠিক 4টা বাজেই বজলু আস্তে করে দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করলো। ডানে বামে তাকিয়ে কাউকে না দেখে হাসি মুখে আস্তে আস্তে তানিয়ার বেডরুমের দিকে পা বাড়ালো। বেডরুমের ভেতরে ঢুকে বিছানার দিকে তাকাতেই বজলু খুশিতে যেন বাকবাকুম করতে লাগলো, কারণ খুব সুন্দর একটা শাড়ি পরে বিছানার উপর বসে আছে তানিয়া। হাত ইশারায় বজলুকে কাছে ডাকছে। খুশি মনে বিছানার কাছে আসলো, বিছানার উপর বসলো, মুচকি মুচকি হাসতে হাসতে বলল, তুমি যে আমার ডাকে এত তাড়াতাড়ি সাড়া দেবে আমি কোনোদিন কল্পনাও করিনি। ভাবি কি বাসায় নেই বলেই তো তোমাকে ডেকেছি। আচ্ছা বলো তো, তুমি আমার সম্পর্কে জানি কি হও? দূরও বাদ দাও তো, সম্পর্ক দিয়ে কি হবে, মনের মিলই হলো বড় মিল, এসো কাছে এসো। বলেই তানিয়াকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় তানিয়া বজলু তান্ত্রিকের অন্ডকোষ চেপে ধরলো। মাগো বাবাগো বলে জোরে চিৎকার দিতে লাগলো বজলু। চিৎকার শুনে মোমেনা বেগম দৌড়ে তানিয়া রুমের দিকে চলে আসলো। এসে যা দেখলো তাতে তার চোখ কপালে উঠলো। আম্মা, ভণ্ড এই তান্ত্রিকের আসল জায়গায় ধরেছি। মোমেনা বেগম ভেবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, বৌমা তুমি এটা কি করেছো? তোমার চাচা শ্বশুরের ওটা চেপে ধরেছো কেন? বজলু কাদো কাদো গলায় বলল, ভাবি আগে আমাকে বাঁচাও, তারপর কথা বলো। আম্মা, এই লোকটা লুচ্চা চরিত্রহীন, আপনাকে বাসার ভেতর পাঠিয়ে আমার লজ্জা স্থানে হাত দিয়েছে। আসলেও জ্যোতিষী নামের একজন চরিত্রহীন কুলাঙ্গার। যারা সত্যিকারের জ্যোতিষী তারা ওর মতো ভণ্ডামি করে না। সবকিছু শুনে মোমেনা বেগম রাগে ফুসফুস করতে করতে বলল, বৌমা তুমি ধরে রাখো, ভুলেও কিন্তু ছাড়বে না। আমি বটিটা নিয়ে আসি, আজকে গোড়া থেকে কেটে দিব। মেয়ে মানুষ দেখলে যে স্থানটা ওর উত্তেজিত হয় সেই স্থানটাই আজকে কেটে দিব। কথাটি শোনা মাত্র বজলু হাউমাউ করে কান্না করতে লাগলো, দুহাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে বর্তমানে কিছু দেহলোভী পুরুষ বজলু তান্ত্রিকের মতো ভণ্ডামি শুরু করেছে। মেয়েদেরকে ভোগের পণ্য বানাতে চাইছে। ওরা ভুলে যাচ্ছে ওদের ঘরে মা বোন আছে। ওদের এভাবেই শাস্তি দেওয়া উচিত। আপনাদের কি মতামত মন্তব্য করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু। ধন্যবাদ।